দাউকান্দি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ছুটির এই প্রহর বিশেষ করে বিলম্ব থেকে বিলম্বতর হচ্ছে, এটা তোমরা জানো, আমরা জানি। তাই আজকে এই অনলাইন ক্লাসটার উপর কিছুটা গুরুত্ব এসে যাচ্ছে, কারণ আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। যার জন্য তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দেখার চেষ্টা করবে। আমার মনে হয় কিছুটা হলে তোমরা উপকৃত পাবে। তো এই পর্যায়ে আমরা আর কথা না বাড়িয়ে বিগত দিনের যে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছিলাম, সেই তৎপুরুষ সমাসের যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করছি, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী এবং পঞ্চমী তৎপুরুষ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, তারপরে তোমার সপ্তমী তৎপুরুষ সমাস, তারপরে উপপদ তৎপুরুষ সমাস, তারপরে অলুক তৎপুরুষ সমাস এবং নয় তৎপুরুষ সমাস। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আমরা আসি, তোমরা রেডি হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও। আজকে ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে আমরা আলোচনা করবো। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, এর বিভক্তিটা কি? র এবং এর। র এবং এর, এটা তোমাদের জেনে রাখা ভালো যে তৎপুরুষ সমাসটা হচ্ছে বিভক্তি নির্ভর সমাস, এটার জন্য আমাদের মনে থাকে। ঠিক আছে? তো আমরা এই ষষ্ঠী তৎপুরুষ সমাসটা তাহলে কাকে বলে? আমরা যদি ফরমাল যদি আমরা সংজ্ঞা আকারে বলতে যাই, তাহলে তোমরা এভাবেই বলবে যে যে তৎপুরুষ সমাসে র এর বিভক্তিগুলো লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য পায় অনেক ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা বলবো। যেমন আমরা যদি বলি যে রাজার সিংহাসন, দেখো রাজার সিংহাসন, রাজার সিংহাসন, এটা কি হবে? তাহলে রাজ সিংহাসন, তাই না? খুব পরিচিত একটা শব্দ, রাজ সিংহাসন। রাজ সিংহাসন, এই যে এই র এই বিভক্তিটা লোপ হয়ে এই যে আসন, আসনটা কিসের? রাজার আসন, তাই কি না? এই রাজ সিংহাসন, এটাই হচ্ছে এই তৎপুরুষ সমাস সে উদাহরণ, বা এমন ভাবে এই তৎপুরুষ সমাসটা নির্ণয় করতে হয়। তো আমরা আসি, এর কয়েকটা ভাগ আছে, এই চেনার কয়েকটা উপায় আছে। খুব সংক্ষিপ্ত ভাবে আমরা বলি, দেখো যে তৎপুরুষ সমাসে আমরা যখন দেখব যে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ এই জাতীয় শব্দ যখন থাকবে, তাহলে সেই শব্দ এই জাতীয় শব্দকে আমরা যখন এই সমাসে নির্ণয় করতে যাব, তখন এটার একটু পরিবর্তন আনতে হবে। পিতৃ কেমন? পিতৃ বলেছি, মাতৃ বা এই যে ভ্রাতৃ, ভাতৃ, তাহলে পিতৃর জায়গাতে আমরা যদি পিতা দিই, দেখো তাহলে কিভাবে? পিতা, মাতৃর জায়গা কি? মাতা, ভাতৃর জায়গা ভাতা বা ভাতা, এই যে পিতৃ। তাহলে আমরা যদি বলি কি সেটা, যে এই পিতৃ, মাতৃ বা কি বলো ভাতৃ, এই জায়গাতে সরাসরি কি আসবে? আমাদের এই পিতা আসবে। যেমন যদি বলি পিতার সম্পদ, পিতার সম্পদ, পিতার সম্পদ, তাহলে কি হবে? পিতৃ সম্পদ, পিতৃ সম্পদ। মাতৃ সম্পদ কি? মাতার সম্পদ। আমরা যদি বলি ভাতার সংঘ, ভাতার সংঘ, তাহলে কি হয়? ভাতৃ সংঘ, ভাতৃ সংঘ, ভাতৃ সংঘ। এই যে র, এইটা কি বলে? এই বিভক্তিটা লোপ পেয়ে গেল এবং এই ভাতৃ অর্থাৎ ভাতৃর জায়গা, ত্রি জায়গা ভাতা হলো, অর্থাৎ ভাইয়ের সংঘ যেটা, কি বলবো, ভাতৃ সংঘ যেটা, এই ভাতৃর জায়গাতে কি ভাতা হলো। এই জিনিসগুলো পিতার জায়গাতে পিতৃর জায়গাতে কি হলো? পিতা হলো। মাতার জায়গাতে কি বল, মাতৃর জায়গাতে
মাতা হলো। এই এই জিনিসগুলো হ্যাঁ আমাদের মানে একটু খেয়াল করতে হবে ভালোভাবে, তাহলে এই জিনিস এই এই সমস্যা নির্ণয় করে তোমাদের কাছে অধিকতর সহজ হবে বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবে গুরুত্বের সাথে, সেটা স্থান কাল পাত্র। স্থান কাল পাত্রের যদি অংশ বোঝায়, স্থান কাল পাত্রের যদি অংশ বোঝায়, তাহলে কিন্তু সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। স্থান কাল পাত্র যেমন এটা আবার সপ্তমী তৎপুরুষ, আমরা ওই দিকে পরে যাবো যে স্থান কাল পাত্র সপ্তমী মাত্র। তো এখানে আমরা না যে আমরা দেখবো যে স্থান কালের পুরোটা না, স্থান কালের অংশ বিশেষ যদি বোঝায়, যেমন আমরা মানে কি বলবো অর্ধপথ, যেমন অর্ধ কি অর্ধপথ, তাই না, অর্ধপথ, তাহলে এটা কি হবে পথের অর্ধ, পথের পথের অর্ধ, অর্ধপথ। তাহলে এই এই পথের এই এই র বিভক্তিটা লোপ পেল, এবং একটা পথ তো দীর্ঘ পথ হতে পারে। আমরা যদি যেমন কি কি বলে এই রাজশাহী থেকে যখন আমরা ঢাকা যাই, তখন এর অর্ধ পথ মনে করো সিরাজগঞ্জ বা বঙ্গবন্ধু সেতু, এটা তো মানে অর্ধেক, তাহলে সেটাকে আমরা কি অর্ধপথ আমরা মানে বুঝাই। তারপরে মধ্যরাত্রি, মধ্য কি রাত্রি, মধ্য রাত্রি মানে রাত্রের কি মধ্য, এটা রাত্রের কি রাত্রের মধ্য, রাত্রের মধ্যভাগ যেটা সেটা তো আমরা কি বলি মধ্য। তারপরে আমরা যদি অনেকগুলো তো মানুষের অধিকার আছে, তাই না, অনেকগুলো অধিকার আছে, যেমন আমরা বলি ভোটাধিকার, ভোটাধিকার অর্থাৎ ভোটের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার, হ্যাঁ ভোটাধিকার। তো এমনই ভাবে দেখা যায় যে এই 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 সমাসগুলো আমরা এইভাবে চিনতে আমরা অনেকটা মানে সক্ষম হয়। যেমন কি বলে স্থান কাল পাত্র। তারপরে যেমন অনেক সময় যে কি কি বলবো, যদি মানে এই শিশু শাবক বা দুগ্ধ বোঝায়, একটু তোমরা দেখো শিশু শাবক বা যদি দুগ্ধ বোঝায়, তাহলে সেখানে স্ত্রী বাচক হয়। যেমন আমরা মানে কি কি বলবো ওই মৃগ শিশু, মৃগ শিশু, মৃগ মানে তো অর্থাৎ এটা মৃগ থেকে কি হবে মৃগীর, কিন্তু শিশু মানে হরিণের মানে মৃগ থেকে মৃগী, হ্যাঁ এই 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 শিশুটা এখানে হবে। আমরা যদি বলি যে ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ, এখানে ছাগ থেকে কি হবে অর্থাৎ স্ত্রী ছাগের দুগ্ধ। তারপরে আমাদের উদাহরণ যেমন কি বলে হংস ডিম্ব, হংস ডিম্ব, একটু দেখো উদাহরণ গুলো। হংসের ডিম্ব, হংস তো ডিম পারে না, তাই না, এটা হংসের ডিম্ব, হংসের ডিম্ব। এই 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 ছোটখাটো এই নিয়ম নীতি গুলো একটু যদি আমরা মানে জানার বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই সমাজগুলো আমরা চিহ্নিত করতে আমরা সক্ষম হবে। তারপরে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যদি আমরা এই 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 সমাসে যদি রাজ শব্দ থাকে, হ্যাঁ রাজ শব্দ যদি থাকে, তাহলে সেটা কিন্তু আবার কি পরিবর্তন হয়, রাজা হয়। কেমন কেমন এটা হয়, যেমন আমরা প্রতিনিয়ত একটা কথা বলি, আজকে রাজনীতি খুব কঠিন একটা, হ্যাঁ রাজনীতি এই শব্দটাকে যদি আমরা বলি যে কি রাজনীতি, রাজনীতি এখানে কি হবে নীতির রাজা, দেখো নীতির রাজা, রাজনীতি। তারপর রাজপথ, রাজপথ এটা কি হবে পথের রাজা, পথের রাজা, রাজপথ। ঠিক আছে, এরকম মানে কি বলবো অনেক মানে বিষয় আছে যেটা একটু পরিবর্তন হয়, রাজ থাকলে সেখানে কি হয়, হ্যাঁ রাজা একটু পরিবর্তন হয়। আবার যদি আমরা ওই যে কি বলে অনেক সময় পদে দেখা যায় যে সমতুল্য বা প্রায়, এগুলো যদি থাকে, তারপরে সেগুলো নিয়ে আমরা কি বসাতে পারি, এই ষষ্ঠী তৎপুরুষের অন্তর্ভুক্ত হয়। যেমন কন্যা সহ, হ্যাঁ কন্যা সহ, পত্নীর সহ,
পত্নী সহ, কি এই যে পত্নীর সহ, এটা কি হচ্ছে পত্নী সহ, এই যে পত্নী সহ, তোমরা দেখবে এই যে পত্নীর সহ, এই যে র এখানে উঠে গেছে, এখানে পত্নী সহ কন্যা সহ, এরকম আমরা দেখা যায়। তারপরে পরপদে যদি অনেক সময় এক বচন থাকে, সেটা অনেক সময় বহু বচন হয়ে যায়, যেমন মন্ত্রীদের পরিষদ, মন্ত্রী পরিষদ, হ্যাঁ। তারপরে শিক্ষকদের কি বলে সংঘ, হ্যাঁ, এটা শিক্ষক সংঘ যেটা আমরা বলি, বা সমিতি, শিক্ষকদের সমিতি, শিক্ষক সমিতি, এইরকম অনেকগুলো আমরা মানে এই সমাসে চিহ্নিত করতে পারি। এগুলো আমরা অবশ্যই ভালোভাবে একটু উদাহরণ করে দেখবো, শুনবো এবং জানবো, তাহলে তোমাদের কাছে এই সমাসটা অনেকটাই সহজ হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। তো এইভাবে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসটা আমরা আলোচনা করলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস একটু দেখো, সপ্তমী তৎপুরুষ সমাসটা কি? সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষটা কি? এর মানে বিশেষ করে এর বিভক্তিটা তোমাদের নিশ্চয় জানা আছে। সপ্তমীর বিভক্তিটা হচ্ছে এ অন্তস্থ এবং ত বা তে, এটাই হচ্ছে সপ্তমী বিভক্তি। এ অন্তস্থ বা তে, এটাই হচ্ছে বিশেষ করে এই সপ্তমী বিভক্তি। যে কথাটা বলছিল স্থান কাল পাত্র সপ্তমী মাত্র, তাহলে স্থান মানে একটা মানে জায়গাকে বোঝায়, পাত্র মানে বলতে কোনো কিন্তু মানে বিয়ের এখানে পাত্র না, হ্যাঁ, পাত্রটা একটা মানে কোন একটা মানে কি বলবো একটা জায়গাকে বা ধারণ করার একটা পাত্র, এরকম কিছু বোঝায়। কাল তো একটা সময় বা একটা কালকে বোঝায়। যেমন আমরা যদি বলি যে গাছে পাকা, কি হলো? গাছ পাকা, গাছে পাকা কি? গাছ পাকা। বিশ্বে বিখ্যাত, তাহলে কি হলো? বিশ্ববিখ্যাত। এই যে এখানে এ বিভক্তি, এখানে গাছে এ বিভক্তি গুলো এখানে লোপ পেয়ে এই সমাসটা হয়েছে। তোমাদের এটা মনে রাখার মানে খুব দরকার আছে, হ্যাঁ। এবং আমরা মনে করি যেমন একটা সময় রাতে কানা, আমরা যদি বলি রাতে কি? রাতে কানা, তাহলে কি হয়? সেটা রাত কানা। তাহলে রাত কানাটা কোন সমাস? রাত কানা এটা কোন সমাস? এই যে রাতে, এখানে বিভক্তিটা, এই বিভক্তিটা এখানে কি লোপ পেয়েছে এটা, তাহলে আমরা সপ্তমী বলবো। অর্থাৎ স্থান কাল পাত্র সপ্তমী মাত্র, হ্যাঁ। অর্থাৎ স্থান কাল এই বিষয়গুলো যখন বোঝাবে, হ্যাঁ, এবং সেটা কি হবে? এই বিভক্তি অর্থাৎ ত বা এ বা অন্তঃস্থ বিভক্তিগুলো যখন লোপ পাবে, সেটা কি আমরা কি বলবো? সপ্তমী তৎপুরুষ বলবো। তো এরপরে যে তৎপুরুষ সমাসটা আসবে, কি বলে, এরপরে যে সমাসটা আসবে সেটার নাম কি? আমরা সপ্তমীর পর কি? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। একটু মনোযোগ মানে চেষ্টা করবে যে উপপদ তৎপুরুষ সমাসটা আমরা কাকে বলি। এটার মানে সংজ্ঞা আকারে যদি আমরা বলতে যাই, যে যদি কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বোঝায়, যদি ভালো করে দেখো, যে যদি কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ বোঝায়, তাকে কি বলা হয়? এটা উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। এই সমাসের আরেকটা সহজ সংজ্ঞা বা সহজ নিয়ম আছে। এক কথায় প্রকাশ করলে যে সমাসটা হয় সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলি। এবং এই সমাস চিনার একটা সহজ একটা উপায়,
বা এখানে যে নামক যে একটা অব্যয় থাকে, যে যারা সাধারণত যে অব্যয়টাই বিশেষভাবে অধিক কত জায়গাতে ইউজ বা ব্যবহার হয়, এটাই দ্বারাই এই সমাসটা চিহ্নিত করা যায়। এবং মানে ওই যে যেটা বললাম যে কি বলে এক কথায় প্রকাশ দ্বারা যে সমাসটা এখানে নির্ণয় করা হয় সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস আমরা বলি। তো এখানে যদি আমরা বলি যে মানে জল মানে জলে চলে যে, কি বলি জলচর বলি না, জলচর একটা পাখি আছে যে জলে চলে বেড়ায়, তাকে আমরা জলচর বলি, তাই কি না, জলচর আমরা বলি। তারপরে আমরা একটা পজিটিভ একটা কথা বলি, যেমন সত্যবাদী। সত্যবাদী কি হলো, সত্য কথা বলে যে, সত্য কথা কথা বলে যে, তাহলে এটা এক এই যে এই কি বলে মানে ব্যাখ্য করবে সত্য কথা বলে যে, অর্থাৎ যে মানে কি বলবো এই অব্যয়টা এখান থেকে উঠে গেল ব্যাখ্যে, এবং সত্যবাদী, সত্যবাদী এটা এক কথায় প্রকাশ। এটা আমরা সলিল সমাধি, সলিলে সমাধি যেটা করে গেল। আমরা বলি না যে জাদুকর, জাদুকর জাদু করে যে, তাহলে কি হয় জাদুকর, জাদুকর জাদু করে যে, হ্যাঁ জাদু করে যে, জাদু করে যে জাদুকর, অর্থাৎ এক কথায় প্রকাশ করে যে সমাসটা হয় সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ কি বলে সমাস। এটা আমাদের একটু মনে থাকে যেন। তারপরে তোমার কি এটা অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ, অলুক মানে কি, অলুক যেখানে দেখবে, হ্যাঁ যেখানে অলুক, অলুক তৎপুরুষ সমাস। এই অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ না পেয়ে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, দেখো অলুক তৎপুরুষ এ যাবত আমরা যা কিছু মানে জেনে আসলাম বা পাঠ করে আসলাম, পড়ে আসলাম, এই সমাসে যেহেতু বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, কিন্তু এই অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ না পেয়ে যে সমাসটা হয় সেটাকে আমরা অলুক তৎপুরুষ সমাস আমরা বলি। আমাদের জন্য মনে থাকে যে এই অলুক তৎপুরুষ সমাসটা কাকে বলে, বিভক্তি লোপ না পেয়ে যে সমাসটা হয় তাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলি। মনে থাকবে তো? অর্থাৎ বিভক্তিটা এখানে বহমান থাকবে, এই বিভক্তি এখানে লোপ পাবে না বা উঠে যাবে না। আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমরা একটা কবিতা কিছুদিন আগে পাঠ করলাম সোনার তরী, তাই না, সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা পাঠ করলাম, সোনার তরী। তাহলে এখানে মানে এই একই থেকে যাচ্ছে, অর্থাৎ দেখো এই বিভক্তিটা এখানে সোনার এই তরী, এখানে সে সোনার তরী। আমরা গরুর গাড়ি, গরুর গাড়ি, গরুর গাড়ি, এটাও এই গরুর গাড়ি, অর্থাৎ বিভক্তিটা মানে যেটাতে বহমান থাকবে, যে গরুর গাড়ি। আমরা যদি বলি মামার বাড়ি, মামার বাড়ি, এটা কি, এটা এক কথা যার কোনো পরিবর্তন হয় না, মামার বাড়ি, যে বিভক্তি লোপ পাচ্ছে না, যার শব্দ থেকে যাচ্ছে সেটাকে আমরা কি বলি, মামার বাড়ি। তো এরকম ভাবে আমরা যাই হোক, এটা আরো অনেক উদাহরণ আছে, তোমরা এই উদাহরণগুলো বইয়ের সাথে মানে মিলে দেখবে। যেমন পড়ার ঘর, তাই কি না, আমরা পড়ি তো, ছাত্র হিসেবে আমরা তো পড়াশোনা করি, এই পড়ার ঘর এটা একটা কি এই মানে এই অলুক তৎপুরুষ সমাস পড়ে। অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তোমরা দেখার চেষ্টা করবে, আমরা মানে এটা বোঝার চেষ্টা করবে, তাহলে এই জিনিসগুলো সহজ হবে। এক কথায় অলুক তৎপুরুষ সমাসে সম্পূর্ণ রূপে কি একেবারে ইয়েটা ওই বহাল থাকবে, অর্থাৎ বিভক্তিটা বহাল থাকবে, পর পদের অর্থ সেখানে কিন্তু প্রাধান্য থাকবে। এই জিনিসটুকু আমরা যদি জানি বা বুঝি তাই হবে। এবার যে বিষয়টা আসবে সেটা কি, নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাসের মানে বিশেষ করে দেখবে যে নয় তৎপুরুষ সমাসটা কি, নয়, এখানে অনেকে অনেক ভাবে উচ্চারণ করে, এখানে এই নয় তৎপুরুষ সমাস।
নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। তো এই নয় তৎপুরুষ সমাসটা বিশেষ করে আমাদের একটু মনে রাখা দরকার যে এখানে এই নয় তৎপুরুষের সাথে বিশেষ করে ওইদিকে কি বলে ইয়ে নয় বহুব্রীহি এই সমাসের ভিতর একটু মানে মৌলিক পার্থক্যটা আছে। আমরা যখন দেখব কোনো ব্যক্তিকে যখন মানে এই বুঝাবে, হ্যাঁ, তখন কিন্তু সেটা ন বহুব্রীহি সমাস এটা হবে, হ্যাঁ। আর ব্যক্তি বা অন্যান্য যখন কিছু বোঝাবে তখন সেটা এই নয় তৎপুরুষ সমাস হবে। তো এই সমাসের যদি আমরা সংজ্ঞা একটু মানে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, যে মানে তৎপুরুষ সমাসে ন অব্যয় মানে যুক্ত হয়ে পর পদে মানে বিশেষ্য, হ্যাঁ, এবং বিশেষণ পদ থাকে এবং পর পদের অর্থই প্রাধান্য পায়, হ্যাঁ। এবং এই যে নয়, হ্যাঁ, তাকেই আমরা কি বলি নয় তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা সংক্ষেপ ভাবে কিভাবে বলতে পারি যে তৎপুরুষ সমাসের ন অব্যয় যুক্ত হয়ে পর পদে বিশেষ্য বা বিশেষণ পদ থাকে, পর পদে কি বিশেষ্য অথবা বিশেষণ পদ থাকে এবং পর পদের অর্থটা প্রাধান্য পায়, তাকে আমরা কি বলি নয় তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা একটা না বাচক এই সমাসের মূল আমরা যে বিষয় একটা না বাচক কি পাচ্ছি, একটা অব্যয় পাচ্ছি, ঠিক আছে। তারপরে পর পদে বিশেষ্য বা বিশেষণ নামের একটা শব্দ পাচ্ছি, তাই কি না, বিশেষ্য বা বিশেষণ একটা শব্দ আমরা পাচ্ছি এবং কি হচ্ছে শেষে পর পদের অর্থটাই প্রাধান্য আমরা পাচ্ছি। তাহলে নয় বা না, এই ন বা নাই এই আমরা অব্যয়গুলো একটা পাচ্ছি। তারপরে বিশেষ করে মানে পর পদে বিশেষ্য বা বিশেষণ জাতীয় মানে শব্দ থাকবে এবং পর পদের অর্থটা প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলছি এখানে এই নয় তৎপুরুষ সমাস বলছি। এর যদি মানে যেমন মানে অঋণী, আমরা ঋণকে যখন কি এটা মানে বিশেষণ ঋণ, একদম ঋণ থেকে যখন ঋণী সেটা আমরা বিশেষণ পদ হিসেবে আমরা চিহ্নিত পাই। অঋণী, অমলিন মানে নয় মলিন, এরকম মানে আমরা উদাহরণ দিতে পারি। আবার এটাকে চেনার জন্য একটা সহজ তোমরা পদ একটু পেয়ে যাবে, দেখো ওই যে ন ইওর বলছে পরে ন বা না যদি থাকে তাহলে দেখা যায় যে সেখানে অটা বহাল থাকে, হ্যাঁ। নয় এর পর অর্থাৎ নয় এর পর না বা যদি মানে না থাকে, হ্যাঁ, তাহলে অনেক সময় দেখা যায় এটা নটা অয়ে পরিণত হয়। আমরা যদি এখানে কি বলবো, এখানে নয় মানুষ, দেখো অটা কিভাবে নয় মানুষ, আমরা অমানুষ সমাজ যদি নির্ণয় করতে হচ্ছে তাহলে অমানুষ এটা কি হবে নয় মানুষ, নয় মানুষ। তাহলে এখানে কি হবে অমানুষ, অমানুষ, অর্থাৎ এই যে অটা অনেক সময় বহাল থাকবে। এটা একটু ভালোভাবে একটু মানে মনে রাখবে যে অনেক সময় এই যে এই নয়ের পরিবর্তে অ হয় এক কথা, হ্যাঁ। তারপরে নয় অসুস্থ, নয় সুস্থ, নয় সুস্থ, এটা কি হচ্ছে অসুস্থ, আমরা অসুস্থ মানুষের তো বলি, তাই কি না। নয় অসুস্থ, নয় সুস্থ মানে অসুস্থ, নয় সুস্থ মানে কি অসুস্থ। আবার আমার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই অটা, হ্যাঁ, কখনো কখনো দেখা যাবে মানে ন এর, হ্যাঁ, বহাল থাকে, ন বা নয় এটা বহাল থাকে। যেমন আমরা যদি বলি মানে কি মানে নাতি দীর্ঘ, মানে এটা হচ্ছে যে ন এখানে বহাল না থেকে অ হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে তোমার নটায় বহাল থাকছে, যেমন স্বরটায় বহাল থাকছে। যেমন আমরা যদি এখানে কি উদাহরণটা দিতে পারি, নাতি দীর্ঘ, তাই না। এখানে নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ অর্থাৎ নয় অতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ বা দীর্ঘ নয়, মানে দীর্ঘ নয়, দীর্ঘ নয় অর্থাৎ দীর্ঘ নয় মানে কি এটা
দীর্ঘ নয় মানে কি, মানে খুব বড় নয়, তাই এটা বলছে নাতি দীর্ঘ। নক্ষত্র, নক্ষত্র, নক্ষত্র মানে কি এখানে আছে, মানে ক্ষত নয়, যেটা নক্ষত্র, ক্ষত নয়, ক্ষত নয়, নক্ষত্র। অর্থাৎ এখানে এই নয়টা এখানে বহাল থাকছে, দীর্ঘ নয়। আবার আরেক জায়গাতে নয়টা উঠে যে সেখানে অ হচ্ছে। এই সামান্য একটু বিষয়গুলো আমরা এখানে অবশ্যই দেখতে পারি। তারপরে আবার অনেক ক্ষেত্রে তোমাদের একটু মানে বলি যে অনেক শব্দ আছে যেটা কি বলে এই তৎপুরুষ সমাস হয়, অব্যয়ভাব সমাস হয়। আবার দেখা যায় কি তোমার ওই নয় মানে ন বহুব্রীহি সমাসও যেটা হয়। যেমন আমরা যদি বলি অনাশ্রিত, হ্যাঁ, কিংবা বেওয়ারিশ, হ্যাঁ, আমরা যদি বলি যে অনাশ্রিত, তাহলে অনাশ্রিত যদি আমরা বলি তাহলে নয় আশ্রিত, এটা তো তৎপুরুষ সমাস, তাই কি না? তারপরে যদি আমরা বলি আশ্রয়ের অভাব, তাহলে এটা অব্যয়ভাব সমাস হবে। আবার নয় মানে আশ্রয় যার, এটা আবার নষ্ট বহুব্রী, ন বহুব্রী সমাসে পরিণত হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু মানে দেখা দরকার। আবার ওই যে বেওয়ারিশ, হ্যাঁ, নয় ওয়ারিশ, বেওয়ারিশ, তারপরে ওয়ারিশ নেই যার, হ্যাঁ, তারপরে ওয়ারিশের অভাব। আমরা যদি বেওয়ারিশ কথাটা মানে মানে কি বলবো এটা মানে বলি, তাহলে কি হবে, ওয়ারিশের অভাব। এটা আবার অনেক সময় হ্যাঁ ইয়েতে চলে যাবে, কি বলে এই কি বলে এই এক কথা নগ্ন তৎপুরুষ, নয় তৎপুরুষ সমাস, হ্যাঁ, এটা অব্যয়ভাব। যেমন বেওয়ারিশ, যেমন বেওয়ারিশ, তাই না? এটা অব্যয়ভাব দিলে হবে ওয়ারিশের অভাব, ওয়ারিশের অভাব। কি হলো এটা? বেওয়ারিশ, ওয়ারিশের অভাব, এটা বেওয়ারিশ। তারপরে নেই বা নেই, নেই ওয়ারিশ, নেই ওয়ারিশ যার, এটা কি হবে? ন বহুব্রীহি, ন বহুব্রীহি। তো এরকম ভাবে আমরা দেখা যায় যে একই সমাস আবার যদি এটা ন তৎপুরুষে যায় তাহলে মানে নাই ওয়ারিশ, নাই ওয়ারিশ বা নয় ওয়ারিশ, নয় ওয়ারিশ, নয় ওয়ারিশ, নয় ওয়ারিশ, বেওয়ারিশ। তাহলে এটা ন বহুব্রীহি সমাস, ন বহুব্রীহি, নয় তৎপুরুষ। একই সমাস এরকম ভাবে অনেকগুলো আছে যেগুলো আমরা জানতে পারি, বুঝতে পারি। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, ন বহুব্রীহি সমাসে আমরা যখন যাব সেখানে কিন্তু ব্যক্তিকে বোঝাবে, হ্যাঁ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখবেন। যেমন আমরা যদি বলি বেঈমান, একটু উদাহরণ দিয়ে আমরা যখন ইয়ে করবো, যেমন বেঈমান, যেমন বেঈমান, বেঈমান অর্থাৎ ঈমান, ঈমান নেই যার, ঈমান নেই যার, এটা একটা ব্যক্তিকে একবার সরাসরি ইন্ডিকেট করছে। এটা কিন্তু ন বহুব্রীহি সমাস। এই জিনিসগুলো যেন আমাদের স্মরণ থাকে বা মনে থাকে। তো আমরা এই মানে কি বলে তৎপুরুষ সমাসটা মানে বিগত দিনে যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ পঞ্চমী পর্যন্ত। আজকে ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম, আজকে সপ্তমী তৎপুরুষ নিয়ে আলোচনা করলাম, আজকে উপপদ তৎপুরুষ নিয়ে আলোচনা করলাম, অলোক তৎপুরুষ এবং নয় তৎপুরুষ সমাস। একটু হলেও যদি তোমরা বুঝে থাকো, আর এরপরে তোমরা বইটা একটু ভালো করে উপমা উদাহরণ যেগুলো আছে সেগুলো দেখতে, আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না, তোমাদের এই সমাজটা বিশেষ করে সহজ হবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং তোমরা একটু উপমা উদাহরণ গুলো দেখো। আর আগামী দিনে আমরা অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এবারে আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।